বাসা পেলুম কাবুল থেকে ২.৫ মাইল দূরে খাজামোল্লা গ্রামে। বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম। অধ্যক্ষ জিরা আর যাতে ফরাসি। কাজেই কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম আব্দুর রহমান, আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুষ থেকে খুন খারাবি। অর্থাৎ ইনি হরফন মৌলা বা সকল কাজের কাজী। জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা করে কাটান। কাবুলে এরই নাম কাজ। ও রাভোয়া, বিকেলে দেখা হবে বলে চলে গেলেন। কাবুল শহরে আমি ২টি নরদানব দেখেছি, তার একটি আব্দুর রহমান। পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলুম ৬ ফুট ৪ ইঞ্চি। উপস্থিত লক্ষ্য করলুম লম্বাই মিলিয়ে চওড়াই, দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসে আঙুলগুলো দুকাঁতি বর্তমান কলা হয়ে ঝুলছে। পা দুখানা ডিঙি নৌকার সাইজ। কাঁধ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো, তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। এ কান ও কান জোড়া মুখ, হাঁ করলে চওড়াচৌড়ি কলা গিলতে পারে। অ্যাব্রো থ্যাব্রো নাক কপাল নেই। পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাহর হলো না, তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাটও কান অবধি পৌঁছবে। সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। গুরুজনদের দিকে তাকাতে নেই। আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে। তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি। দুটো চিনেমাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। জরিপ করে ভরসা পেলুম, ভয়ও হল। এ লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনেরই মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে। কিন্তু প্রশ্ন, এ যদি কোনোদিন বিগড়ে যায় তবে? কোনো একটা হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলুম। রহমানকে জিজ্ঞেস করলুম, পূর্বে কোথায় কাজ করেছ? উত্তর দিল, কোথাও না, পল্টনে ছিলুম, মেসের চার্জে। ১ মাস হলো খালাস পেয়েছি। রাইফেল চালাতে পারো? এক গাল হাসল। কি কি রাঁধতে জানো? পোলাও, কুরমা, কাবাব, ফালুদা। আমি জিজ্ঞেস করলুম, ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরি করার কল আছে? কিসের কল? আমি বললুম, তাহলে বরফ আসে কোত্থেকে? বলল, কেন, ওই পাগমানের পাহাড় থেকে। বলে জানলা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। তাকিয়ে দেখলুম, যদিও গ্রীষ্মকাল, তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বললুম, বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? বলল, না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়। এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়। বুঝলুম, খবর টবরও রাখে। বললুম, তা আমার হাঁড়ি কুড়ি বাসনকোসন তো কিছু নেই। বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো। রাত্রিরের রান্না আজ আর বোধহয় হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো। সকালবেলা চা দিও। টাকা নিয়ে চলে গেল। বেলা থাকতেই কাবুল রওনা দিলুম। ২.৫ মাইল রাস্তা মৃদুমধুর ঠাঙ্গায় গড়িয়ে গড়িয়ে পৌঁছব। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। জিজ্ঞেস করলুম, এত বোঝা বইবার কি দরকার ছিল? একটা মোটে ভাড়া করলেই তো হতো। যা বলল তার অর্থ এই যে সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কে? আমি বললুম, দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি, অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি। বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে। তার ভিতরে তেল, নুন, লকড়ি সবই দেখতে পেলুম। আমি ফের চলতে আরম্ভ করলে বলল, সাহেব রাত্রে বাড়িতেই খাবেন। খুব বেশি দূর যেতে হলো না। লবে দরিয়া, অর্থাৎ কাবুল নদীর পারে পৌঁছতে না পৌঁছতেই দেখি মাসিয়ে জিরার টাঙা হাঁকিয়ে টক বগাবক করে বাড়ি ফিরছেন। কলেজের বড় কর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ ২-১ প্রস্থ ধমক দিয়ে বললেন, কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগদ ও হাতিয়ারের প্রয়োজন, সে দুটোর একটাও তোমার নেই। বসকে খুশি করবার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা। বিশেষ করে যখন বসের উত্তমার্ধ তারই পাশে বসে উই সার্তেন মা এভিদামা, অর্থাৎ অতি অবশ্য, সার্টেনলি, এভিডেন্টলি বলে তার কথায় সায় দেন। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল। শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যি নিত্যি ঘরে ঘরে।
বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল এবং আমি যে তার তম্বিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। তখন রোজার মাস নয়, তবু আন্দাজ করলাম সেহরির সময় অর্থাৎ রাত 2টায় খাবার জুটতেও পারে। তন্দ্রা লেগে গিয়েছিল, শব্দ শুনে ঘুম ভাঙল। দেখি আব্দুর রহমান মোগল তসবিরের গাড়ু বদনার সমন্বয়ে আফতাবে বা ধারাযন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে। মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল, তবু কাবল নদীর বরফ গলা জলে মুখ ধুতে কিছুদিন ধরে আমার মুখও আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচু টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন। ডাবর নয়, ছোটখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কোয়াথে শেরখানেক দুম্বার মাংস, তার মাঝে মাঝে কিছু বাদাম কিসমিস লুকোচুরি খেলছে। এক কোণে একটি আলু অপাংঠেয় হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। আরেক প্লেটে গোটা আষ্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব, বারকোস থালায় এক ঝুড়ি কোফতা পোলাও, আর তার উপরে বসে আছে একটি আস্ত মুরগি রোস্ট। আমাকে হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয়বাণী দিল, রান্নাঘরে আরও আছে। একজনের রান্না না করে কেউ যদি 3 জনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি 6 জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরও আছে, তখন আর কি করার থাকে? অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল, কাজেই গড়পড়তা বাঙালির চেয়ে কিছু কম খাইনি। তার ওপর অদ্য রজনী প্রথম রজনী এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র যে রকম তন্ময় হয়ে মরা কাটা দেখে, সেই রকম আমার খাওয়ার রকম বহর 2। তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল। আমি বললুম, ব্যাস উৎকৃষ্ট রেধেছ আব্দুর রহমান। আব্দুর রহমান অন্তর্ধান ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে। আমি সবিনয় জানালুম যে আমি মিষ্টি পছন্দ করি না। আব্দুর রহমান পুনরপি অন্তর্ধান। আমার ফিরে এলো এক ডাবর নিয়ে, পেঁজা বরফের গুণই ভর্তি। আমি বোকা বনে জিজ্ঞাসা করলুম, এ আবার কি? আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো, নিচে আঙুর। মুখে বলল, বাগেবালার বরফি আঙুর, তামাম আফগানিস্তানে মাসুর। বলেই একখানা শাঁসারে কিছু বরফ আর গোটা কয়েক আঙুর নিয়ে বসল। আমি আঙুর খাচ্ছি, ও ততক্ষণে এক একটা করে হাতে নিয়ে সেই বরফের টুকরায় ঘুরিয়ে ফিরিয়ে ওটি সন্তর্পণে ঘষে, যেরকম মেয়েরা আচারের জন্য কাগজি নেবু পাথরের শিলে ঘষেন। ওদিকে তালু আর জিভের মাঝখানে একটা আঙুরের চাপ দিতেই আমার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ঝিনঝিন করে উঠছে। কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনিব নিতান্ত জঙ্গলি, তাই খাইবার পাসের হিম্মত বুকে সঞ্চয় করে গোটা আষ্টে গিললুম। কিন্তু বেশিক্ষণ চালাতে পারলুম না। ক্ষান্ত দিয়ে বললুম, যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবারে তুমি গিয়ে ভালো করে খাও। কার গোয়াল কে দেয় ধুঁয়ো। এবারে আব্দুর রহমান এলেন চায়ের সাজ সরঞ্জাম নিয়ে। কাবুলি চা পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখা যায়। সে চায়ে দুধ দেওয়া হয় না। প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয়, দ্বিতীয় পেয়ালায় তাও না, তারপর ওই রকম তৃতীয় চতুর্থ। কাবুলিরা পেয়ালা 6 খায়, অবশ্য পেয়ালার সাইজে খুব ছোট, কফির পাত্রের মতো। চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেল। ভাবলুম এই বেলা দরজা বন্ধ করে দিই, না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে। আস্ত উটের রোস্টটা হয়তো দিতে ভুলে গিয়েছে। ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির। এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট, অন্য হাতে হাতুড়ি। ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মোড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগল। এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়াল, মাথা নিচু করে বলল, আমার রান্না হুজুরের পছন্দ হয়নি। কে বলল পছন্দ হয়নি? তবে ভালো করে খেলেন না কেন? আমি বিরক্ত হয়ে বললুম, কি আশ্চর্য, তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি, তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভবপর? আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়াতে লাগল। তারপর আপন মনে বলল, কাবুলের আবহাওয়া বড়ই খারাপ, পানি তো পানি নয়, সে যেন গালানো পাথর। পেটে গিয়ে এক কোণে যদি বসল তবে ভরসা হয় না আর কোনোদিন বেরুবে। কাবুলের হাওয়া তো হাওয়া নয়, আতশবাজির হুলকা, মানুষের খিদে হবেই বা কি করে? আমার দিকে না তাকিয়ে তারপর জিজ্ঞেস করল, হুজুর কখনো পানসির গিয়েছেন? সে আবার কোথায়? উত্তর আফগানিস্তান, আমার দেশ। সে কি জায়গা, একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান, আবার খিদে পাবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি।
পানসিরের মানুষ তো পায়ে হেঁটে চালে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায়। শীতকালে সে কি বরফ পড়ে, মাঠ, পথ, পাহাড়, নদী, গাছপালা সব ঢাকা পড়ে যায়। ক্ষেত খামারের কাজ বন্ধ, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে, কোনো কাজ নেই, কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না। আহা, সে কি আরাম! লোহার বারকোষে আঙার জ্বালিয়ে তার ওপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানালার ধারে। বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছে, 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 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন ধরে। আপনি বসেই আছেন আর দেখছেন যে তৌর বরফ ববরাদ, কিরকম বরফ পড়ে। আমি বললুম, 7 দিন ধরে জানালার কাছে বসে থাকব? আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালো যে মনে হলো এরকম বেরসিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্থ হয়নি। ম্লান হেসে বলল, একবার আসুন, জানালার পাশে বসুন, দেখুন, পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান তো রয়েছে। খেই তুলে নিয়ে বলল, সেই কত রকমের বরফ পড়ে, কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেজা তুলোর মতো, তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায়। কখনো ঘুরঘট্টি ঘন, চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয়। কখনো বয় জোর বাতাস, প্রচণ্ড ঝড়, বরফের পাঁজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে। বরফের গুঁড়ো ডাইনে বাঁয়ে ওপর নিচে এলোপাথারি ছুটোছুটি লাগায়, হু হু করে কখনো এক মুখে হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চালে। কখনো সব ঘুটঘুটে অন্ধকার, শুধু শুনতে পাবেন শু। তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ। সেই ঝড়ে ধারা পড়লে রক্ষে নেই, কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে, না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায়। তারই ওপর জমে উঠবে 6 হাত উঁচু বরফের কম্বল, গাদা গাদা, পাজা পাজা। কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকারের কম্বলের মতো ওম দেয়। তার তলায় মানুষকে 2 দিন পরেও জ্যান্ত পাওয়া গিয়েছে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে। সূর্য উঠেছে সাদা বরফের ওপর, সে রশনির দিকে চোখ মেলে তাকানো যায় না। কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, তাই পরে তখন বেড়াতে বেরোবেন। যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে একখত্তি ধুলো নেই, বালু নেই, ময়লা নেই। ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক, মগজ, গলা, বুক চিরে ঢুকবে, আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ঝেঁটিয়ে নিয়ে। দম নেবেন, ছাতি 1 বিঘত ফুলে উঠবে, দম ফেলবেন, 1 বিঘত নেমে যাবে। এক এক দম নেওয়াতে 1 বছর আয়ু বাড়বে। একবার দম ফেলাতে 100টা বেমারি বেরিয়ে যাবে। তখন ফিরে এসে, হুজুর, একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন তবে আমি আমার গোপ কামিয়ে ফেলব। আজ যা রান্না করেছিলাম তার ডবল দিলেও আপনি খিদের চোটে আমায় কতল করবেন। আমি বললুম, হ্যাঁ আব্দুর রহমান, তোমার কথাই সই, শীতকালটা আমি পানসিরেই কাটাব। আব্দুর রহমান গদগদ হয়ে বলল, সে বড় খুশি বাত হবে হুজুর। আমি বললুম, তোমার খুশির জন্যে নয়, আমার প্রাণ বাঁচাবার জন্যে। আব্দুর রহমান ফ্যালফ্যাল করে আমার দিকে তাকালো। আমি বুঝিয়ে বললুম, তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাও তবে আমার রান্না করবে কে?